নিচে প্রসাদের যে বড় বাবু সাইকেলটা আছে ওটা প্র্যাকটিস কর। এই টার্গেট পেপারটা সাইজে শর্ট হয়। আজকে এবার এখানে করবো না, ছোট বিবিগুলো নিয়েছি। XC90 হিউজ কার। আরে ঝোল তো খেতেই পারি, দেখি কি আছে। আমার টায়ারটা বাইকের টায়ারের মতো লাগবে। কুচিয়ে লাভ হলো না। বেশ ভালো জায়গাটা, বড়। এবার কাজ আছে প্রচুর। যারা মেশিনের ডেমো দিয়ে গেছে তারা সব ভুল জানতো, সার্ফ এক্সেল দিয়ে হয়তো পরিষ্কার করছে। উল্টা আমায় জ্ঞান দিচ্ছে সে। তোমার তো বারণ করলো, ঘামছে দেখো। হ্যাঁ মানে সাইকেল চালাবো, বুঝো। ওটা চালাবো না আমি। সাইকেল চালাবে? অরিজিনাল সাইকেল চাই। ওটা কি নকল সাইকেল? কি সব বলছো পাগলা? ওই সাইকেলটা চালাতে ভালো লাগে না। তো কি করবি? সাইকেল কিনবো। কি বলছিস বল? সাইকেল। হ্যাঁ কি করবি? চালাবো। হ্যাঁ চালাবি। কোথায় সাইকেল আছে নাকি? কি করবি? সাইকেল কিনবি? হ্যাঁ। আগে একটা কাজ কর, নিচে প্রসাদের যে বড় বাবু সাইকেলটা আছে ওটা প্র্যাকটিস কর। ওটা হাইট যাবে না আমার। ওকে তাহলে আবার কোন সাইকেল কিনবি? একটা সাইকেল তো বেঁচে দিলাম। ওটা তো বাচ্চাদের সাইকেল, ওটা কি করে চালাবো? তুই তো আমার বাচ্চাই ছিলি, এখন চালাতে পারবো নাকি? তা এখন কি ওটা চালাতে পারবি? ওর থেকে বাবু সাইকেল থেকে চলে যাচ্ছে সাইকেলটা। মৌদিদির কাছে আছে, নিয়ে নিস, নিয়ে চালা। হাত সেট কথা বলে দেখছি। না আগে কিনতে হবে। কুজি এই বুঝু কুজি ই মা, কি হয়েছে? নাক করার কারণটা কি? বললাম তো প্রসাদের সাইকেলটা নিয়ে চালা না, প্র্যাকটিস কর। আচ্ছা আমরা বড় সাইকেলগুলো কীভাবে চালাতাম? হ্যাঁ হাফ প্যাডেল করে করে চালাতাম তো, মাঝখানে পা ঢুকিয়ে। রুম্বা চালাবি, বুঝলি? কখন চালাবি সেটা আগে বল। তত যত বদবুদ্ধি মনে পড়ে পরীক্ষার সময় নাকি? এখন বলেছি নাকি? কখন লাগবে বল না, এক্ষুনি বলে আজকেই সাইকেল কিনে দাও, বললি না? আজকে কথা বলে যাই সাইকেল কেনার কথা। কখন লাগবে বলবি তো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ রবিবার, সকাল প্রায় 10:10-15 হয়ে গেছে। সোনু আর সোনুর মা তো চলে এসছে কারাটে ক্লাস থেকে, যেরকম দেখাচ্ছিলাম না। সোনু এসে হঠাৎ করে আমাকে বললো আমি সাইকেল কিনবো, সাইকেল চালাবো। সাইকেল না চালালে আমার বন্ধুগুলো সব লম্বা হয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে চালিয়ে। আমি সাইকেল চালাচ্ছি না, তাই বেডে হয়ে যাচ্ছে। কি ইনোসেন্ট লজিক। সে কি রাগ করে হুলোর মতো রাগ ফাগ করলো। তারপর অনেক কষ্ট বোঝালাম, ঠিক আছে পরীক্ষাটা দিয়ে নেয়, পরীক্ষার পরে তাহলে কিনে দেবো, চলবে তো? বলছে হ্যাঁ ঠিক আছে পরীক্ষার পরে কিনবো। চলো, রোববারের প্রোগ্রাম ছিল তো অনেকগুলো শিডিউল। আমাদের প্রথমটাই সকালবেলা বৌদি কেটে সেটা বাদ দিয়ে দিল, বললো মাছ আনতে হবে না, কাট। তো মঙ্গলবার দিন সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে একবারে তখন বাজার করে নিয়ে আসতে বললো। মাথায় তেল লাগাচ্ছে, মা বুঝিয়েছে অনেকক্ষণ ধরে মাথাটা গরম হয়ে আছে সাইকেলের জন্য, একটু তেল লাগিয়ে ঠান্ডা করছে। ওই যে সাইকেলের জন্য গরম হয়ে গেছে, ব্রহ্মতালু গরম হয়ে গেছে। ওটা ব্রহ্মতালু নাকি? তোর ব্রহ্মতালুটা সামনের দিকে শিফট করা তো। আচ্ছা 11টার সময় আবার স্যার আসবে, তাই তো? আমি চট করে একটু ছোলা বাদাম খাবো, খেয়ে ভিডিওটাকে আপলোড করতে দিয়ে যাবো একটু রাইফেল ক্লাব। এটা কি এনেছো গো? মটন। হঠাৎ কি কেস? রান্না করতে ভুলে যাবো। এই তো। আচ্ছা রান্নার প্র্যাকটিস বাড়ানো রাখার জন্য আর কি? খাবো না, সেই খাবো না। কে বলেছে কি খাবো না? তুমি সবসময় এটা যা রান্না করেছো ঘরে রান্না বান্না পাট চুকিয়ে দিতে হয়। যা আচ্ছা সব খাবো যা। খেতে হবে তোমাকে। ঠিক আছে, আপাতত চিরা দাও, নিরামিষ খেয়ে বাড়ি যাই। গুলি কাট। সেটা আবার কি? গুলি করতে। ও গুলি করতে। কি হবে, এত সকাল সকাল পড়াশোনা করার তো তোমার কাজ নয়, স্যার আসবে বলে? ও ঠিক আছে, করে নাও। প্রায় 15-12টা বেজে গেছে, মেয়ের স্যার চলে এসছে পড়াতে। এইমাত্র একটু আগে এলজি থেকে ফোন করেছিল, কনসার্নড ইঞ্জিনিয়ারকে অ্যাপয়েন্ট করেছে ওরা, সে ফোন করেছিল। উনি ফোন করে বলছে স্যার আপনার ভিডিওটা দেখলাম, দেখে তো দেখছি ওই যে পোড়া দাগগুলো আর দুধের যে সাইডে দাগগুলো, ওগুলো তো যাবে না স্যার, কোনো দিন তো যায় না ওগুলো তো প্রবলেম সলভ হবে না। আমি এটা 5 বছর ইউজ করছি, কালকে প্রথম কিনে এনে আপনাকে বলছি না, এগুলো সলভ তো হচ্ছেই না, উল্টে নতুন করে এই বাসনের ময়লা ওই বাসনে, এই বাসনের ময়লা এই বাসনে অ্যাটাচ হয়ে যাচ্ছে, আর যে তেল আর গ্রিজের দাগ সেগুলোও যাচ্ছে না। আপনি বলছেন কি করে এটা ভিডিও দেখে যে এটা সব বুঝে গেছেন? তা বলছে না স্যার তাহলে আমি স্যার আসবো হ্যান ত্যান। তা বলছে সেকেন্ড হাফে আসবো, দেখা যাক কি করে। আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে, আমি এখন সিধে যাচ্ছি শুটিং ক্লাসে। এসেই বকবক করতে হয়, বকবক করতে করতে আরও দেরি, 12টা বেজে গেল। এদিকটা রং ফং হয়েছে, গেটের কাজটা, এদিকটা রং হয়েছে, আস্তে আস্তে করে হচ্ছে। এখানে একটা ক্যান্টিন মতো ছোট করেছে, টি স্টল মতো, বাকিগুলো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। আজকে মনে হচ্ছে এদিকটা খুলেছে, দেখি ভিতরে গিয়ে। এই পার্টের কাজ এখনও চলছে, তবে এই গ্লাস ফ্লাসগুলো লাগানো হয়ে গেছে দেখছি। ওদিকে পুরো কভার রেডি করে তারপরে হয়তো ছাড়বে, যা বুঝতে পারছি আরও 1-2 দিন লাগবে। চলো আপাতত এয়ারে ফিটিং হয়ে গেছে,
এদিকটাই গিয়ে এয়ার করবো, তো এয়ারের গুলিগুলো কিনে নিই, সিটটা কিনে নিই। কথা বলে আসি অনির্বাণদার সঙ্গে। আজ ভিতরে এইদিকে এয়ার পিস্তলে একটা জায়গা করেছে, ওখানটা কী অবস্থা দেখি, দেখাতে পারি যদি। এটা এয়ার গান আপনার যাকে বলে না ওই বিবি, এটা হচ্ছে 0.77 ক্যালিবারের বিবির জন্য। এর টার্গেট পেপারটা সাইজে শর্ট হয়, যেহেতু ডিস্টেন্সটা কম, 10 মিটারের ডিস্টেন্সে কাজ হবে এটা। আর অনির্বাণদার কাছ থেকে আপাতত বিবি কিনে নিতে হবে, কারণ বিবি এখানে আউট অফ স্টক, মানে এয়ার গানের জন্য। রাইফেল রয়েছে, আপাতত স্টক কিনে চালাই। এখন অনির্বাণদা বসে আছে, ট্রেনিং দিচ্ছেন সবাইকে। আজকে এবার এখানে করবো না, চলে যাবো ভিতরে ওই দিকে এয়ার গানে। চলো, এই এয়ার গানের ছোটো বিবিগুলো নিয়েছি, এগুলো হচ্ছে 0.77 ক্যালিবারের, আরও ছোটো। এখন সিধা যাচ্ছি ওই দিকে, এখানে 10 মিটারের শুটিং রেঞ্জে আপাতত এয়ার গান বা এয়ার পিস্টল শ্যুট হচ্ছে। আজকে এখানে হীরকদা রয়েছে। নিউলি কনস্ট্রাক্ট হলো, পুরো নতুন করে রেনোভেট করে পুরো পরিষ্কার করে করা হলো। এখানে যে উঁচু জায়গাটা আছে না, এই তালুটাকে এখান থেকে এখানে শক্ত, হ্যাঁ বুঝ জায়গায় ঠিক শক্ত করে নিলে, তারপরে এটাকে এবারে এটার প্রোগ্রেস হচ্ছে, দেখুন এটা আসছে, এটা যে আপনি এরকম করছেন। তো আজকে প্রথমে তো বড়টা দিয়ে শুরু করেছিলাম, তো এটা দিয়ে শুরু করেছিলাম। তো নতুন ম্যাম এসেছিলেন, উনি বারণ করলেন, বললেন যে বড়োটা এয়ার গান রাইফেলের জন্য নয়, তখন এইটা ইউজ করতে বলছে ছোটোটা। যথারীতি ছোটোটাতে যেই শুরু করলাম, ছড়াতে শুরু করলাম, এই 1 2 3 ছড়ালাম, তারপর আস্তে আস্তে করে ক্লোজ হচ্ছে, 3 4 5 6, অবশেষে এখানে এসেছি। এত ছোটো এটা, 10 মিটার ডিস্টেন্স থেকে, মানে এইটা টোটাল সার্কেল যা, সেটা কমপ্লিট সার্কেল বোধহয় তার থেকেও ছোটো, হ্যাঁ তার থেকেও ছোটো এটা। তো আজকে আপাতত এয়ার রাইফেল থেকে শুরু করলাম, কদিন কন্টিনিউ করি, তারপরে পিস্টলটা ভাববো। চলো, 1:30 বাজে, আজকের মতো এখানে কমপ্লিট, বেরোই। বিবিগুলো বেঁচে গেছে, দেখি কী কথা। চলো, আপাতত বড়োটাকে পাল্টে এগুলো ছোটোটাই নিয়ে নিয়েছি বেশি করে, যেহেতু এগুলোই লাগবে, এগুলো ইউজ করব। এই একটা আজকে ইউজ হয়েছে, বাকি এগুলো নিয়ে নিয়েছি। চল, আজকের মতো প্র্যাকটিস শেষ, 1:30 বেজে গেল, অনেক দেরি হয়ে গেল। আগে অ্যাকচুয়ালি লাইন ছিল একটু, তাই জন্য। বিবিসগুলোও বেঁচে গেছে, তা নেক্সট উইকে বললো বিবিস চলে আসবে এখানে, যদি চলে এলো তো ভালো, নাহলে পরের সপ্তাহটা এইটা দিয়ে চলে যাবে, তার পরের সপ্তাহে অবশ্যই চলে আসবে। 1 বাক্স নিয়ে নেবো, পুরো এই বাক্স 500 পিস থাকে, এই 500 কোয়ান্টিটি, 0.7 গ্রাম। ভলভো XC90, হিউজ কার, বাইরে থেকে বোঝা যায় না মোবাইল ডিজাইন, বাট হিউজ কার। টায়ার বোধ হয় প্রায় 21-22 ইঞ্চি রিম হবে, কি সাইজ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স মারাত্মক। এখানে গার্ডরেলটা ছিল না বলছে, বা ভেঙে গেছিলো, হ্যাঁ ছিল, ভেঙে গেছিলো, ওটাকে নতুন করে আবার বসাচ্ছে। কি হেভি ক্রেন, এই জন্য রাস্তাটাকে আপাতত বন্ধ করে গেছে টেম্পোরারি, এটা বসিয়ে তারপর ছাড়বে। চলো, বাড়ি চলে এসেছি, এগুলো সব নিয়ে নিই, ঘরে রেখে দিতে হবে, নাহলে এগুলো বিবিসগুলো উল্টে গেলে আবার মুশকিল। আচ্ছা, গাড়িটা ওয়াশ করবো বলে ভেবেছিলাম, বললাম না, তো এখানে একজনের চেকাতে করি, বাট আমার একজন কাস্টমার আছে, ওনার ভিআইপি না, ওটা যশোর রোডের উপরই হিসাব মতো, ওই মধ্যমগ্রাম যাওয়ার রাস্তাতে পড়ে, কসমোস বলে, উনি আমার কাস্টমারও। ওনাদের ওখানে পুরো ফোম ওয়াশিং, ক্লিনিং, ফিটেলিংগুলো সব হয়, পলিশিং वगैरह সবই হয়। যাই হোক, তো ওনার সাথে কথা বলে 3টে 3:30 নাগাদ ওনাকে পৌঁছাবো ওখানে, এরকম একটা প্ল্যান করে আপাতত বেরোচ্ছি। আগে উপরে যাই, এগুলো রেখে
কারণ এলজি থেকে লোকটা 5টা সাড়ে 5টার পরে আসবে বলে। আশা করি ততক্ষণে কাজ হয়ে যাবে, তারপরে গাড়িটাকে নিয়ে যাই, দেখি না কাজটা করি কীরকম হয়। 2:40 হয়ে গেছে, রিমা খেতে দিয়ে দিয়েছে আমাদের। মাটন দেখিয়ে মাছের ঝোল দিচ্ছে, তো নাইনসাফি, চরম নাইনসাফ। আরে ঝোল তো খেতেই পারি, দেখি কি আশ্চর্য। লাল শাক আর মাছ, ঘন্টু মাটন। সারা রাত্রি খেয়ে দে পালাই, দেখি গরিবকে একটু উনি মাটনের ঝোল দেয় কিনা। 3:05 বেরোতে সামনে জিমনি যাচ্ছে, পুরো দূর থেকে মনে হবে জি ওয়াগনকে কপি করে। তাই ভাবছি কাউকে না কাউকে তো কপি করবেই, এটা সুজুকির ব্র্যান্ড প্যাটার্ন, কাউকে না কাউকে কপি তো করবে। দূর থেকে দেখি কার মতো লাগছে, মার্সিডিজ জি ওয়াগনের মতো দূর থেকে লাগছে। সামনে এসে বোঝা গেল যত ওর সাইজেও নয়, ধারে কাছে নেই। সব যদি প্রপোর্শনে হাফ করে দেওয়া যায় তাহলে যেরকম লাগবে সেরকম। সামনের টায়ারটা সরু, বাইকের টায়ারের মতো লাগছে, মানে দেখালেই হলো আর কি, কাজে না হোক কি আছে। লোকে দেখনদারিতেই কিনে নিচ্ছে। হ্যাঁ, জিমনি নর্মাল রোডে উঠতে পারবে কিনা সন্দেহ আছে। ও লিখেছে আবার অল গ্রিপ, 4 হুইল লিখতে পারছে না, 4 হুইলও নেই, 4x4ও নেই, অল গ্রিপ। এই রাস্তা যাচ্ছিলাম তো আমার টার্গেটই ছিল এই বাদিকে মাইকেলনগর বলে একটা জায়গা আছে, এয়ারপোর্টের 3 নম্বর গেট ছাড়ানোর পরে। তো ওখানে ফোর্ডের একটা সার্ভিস সেন্টার কিংবা শোরুম আছে, আমি ঠিক জানি না, একবার খোঁজ নিয়ে আসি, চলো খুঁজি আসি একবার। লাইন দিকে ফোর্ডের গাড়ি, এন্ডেভারও রয়েছে সার্ভিসিং। আর এই সার্ভিস এটা পুরো মনে হচ্ছে শোরুম তো নয়, না খুঁচিয়ে লাভ হলো না, এটা সার্ভিস সেন্টার অনলি, শোরুম নয়। শোরুমটা আপাতত বন্ধ আছে, পরে ফোর্ড তো খুব শিগগিরই আবার ঢুকছে, এটা খুশির খবর। অবশ্যই খুশির খবর তাদের কাছে যারা ফোর্ড ভালোবাসে, ফোর্ডকে চেনে বা গাড়িকে ভালোবাসে, গাড়িকে চেনে, গাড়ি বোঝে। দেখা যাক কতদিনে কি করে। চলো আপাতত মাইকেলনগর পার করে দাদার সার্ভিস সেন্টারটা, ওখানে যাই। তো ওনার সার্ভিস সেন্টার দেখতে পেয়ে গেছি একদম ওই পাঞ্জাবি ধাবার পাশ দিয়ে, কিন্তু ওই দাদার সামনে আগেই যাচ্ছে বাইক নিয়ে। ওনার ওখানে বাইকটা হয়, আর ডান দিকে এখানে কি সুকান্তনগর দ্বিতীয় সরণি, এই জায়গাটাতে বড় জায়গা নিয়েছে যেখানে গাড়িগুলোকে কাজ করার জন্য নিয়েছে। সামনে রোডের পজিশনটাও তো ফাটাফাটি, একদম অন রোড। শেরি পাঞ্জাব না কি ধাবা আছে, ওই পাঞ্জাবের ধাবার পাশে এই সামনে। এই রকম একটা শেড সুকান্তনগর বলে একটা জায়গার ভিতরে ওই দাদা নিয়েছে। বেশ ভালো জায়গাটা, বড়। এবার কাজ আছে প্রচুর, ঠিকঠাক করাতে হবে, রেডি করাতে হবে, অনেক কাজ আছে। ভিতরে ওয়াশিং বেটা রয়েছে বাদিকে, দেখছি ভিতরে গিয়ে। আর এখানে পলিশিং, ডেন্টিং, ক্লিনিংয়ের কাজটা হয়। ওই সামনে যশোর রোড দেখা যাচ্ছে, ওখান থেকে সামান্য ডিস্টেন্স 100-150 মিটারের মধ্যেই এই শেডটা। ভালো জায়গা নিয়েছে বেশ, জায়গাটা তো বেশ বড়, 5টা তো গাড়ি আরামসে রয়ে যাবে। ভিতরেও যা ওয়াশিং বে আছে তাতে 2খানা গাড়ি তো থেকেই যাবে আরামসে। আর হচ্ছে আমার সেই কাস্টমার কাম দাদা যার এই শপটা আর কি, বাট খুব বিগিনার লেভেলে রয়েছে ব্যাপারটা। তো হ্যাঁ, একবার আমার বাড়ি গিয়ে 2বার গাড়ি ওয়াশিংয়ের কাজ করে, পলিশিংয়ের কাজ করে দিয়ে এসেছিলো, সেটা মাথায় রেখেই আসা আর কি। বাকি দেখা যাক। পাঁচটা 40 বাজে প্রায়, এদিকে কাজ মোটামুটি শেষ। আবার ওদিকে এলজি থেকে সার্ভিসের লোকটা ফোন করেছিল, ও সবে বেরিয়েছে উনি ওখান থেকে, 6টা নাগাদ হয়তো পৌঁছে যাবে উনি। রিমাকে ফোন করে বলে দিয়েছি। ইন দ্য মিন টাইম আমিও মোটামুটি 2-5 মিনিট এদিক আগে পরে ঢুকে যাব। চলো, অল ডান, কমপ্লিট, ঠিকঠাকই আছে, পরিষ্কার, ভিতর থেকে ভালো করে পয়সা করে দিয়েছে। চলো 5টা 50 হয়ে গেল। এখান থেকে বেরোতে বেরোতে এই সামনে জাস্ট যশোর রোড ধরবো, বাদিক টার্ন নেবো, ফের ডান দিক ঘুরে ইউটার্ন মেরে বাড়ি। এই শেরি পাঞ্জাব লেখা আছে, শেরি পাঞ্জাবের ঠিক সামনে কার ফোম ওয়াশ লেখা আছে। ওখানে টাকা দিয়ে চলে এসছি, হ্যাঁ 400 টাকা দিয়ে দিয়েছি, আর ওই ছেলেদের 100 টাকা দিয়ে দিয়েছি, বলে দিয়েও চলে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ওকে। ছটা 35 বাজে চলে এসেছি মাত্র। আর সঙ্গে ওই এলজি সার্ভিস সেন্টারের লোকটা ফোন করেছিলেন, উনি এসছেন, দেখে নিক তারপরে কথা বলছি। ইন্সপেকশনে কী পান।
একটা স্নান তো হয়ে গেছে, বাট এটা আজকে হয়নি, মাছের বাজার যাওয়া হয়নি বলে আর এটাকে ধোয়া হয়নি। এটাকে কাল পরশু ধুয়ে নেবো। চলো উপরে গিয়ে বলছি সার্ভিস সেন্টারের লোকটি এসেছিলো কী করলো। প্রায় 1:30 বাজে। এতক্ষণ ধরে আমার রিমার মধ্যে সেই নিয়ে বাগবিতণ্ডা হচ্ছিলো। বাগবিতণ্ডা ওর সঙ্গে নয়, কী করা যায় সেটা নিয়ে বলছি। তার আগে সোনুকে ম্যাম পড়াতে এসছে, ম্যাথের টিচার বাইরে পড়ছে, বেশি জোরে কথা বলতে পারবো না। প্রায় 8:30 বাজে, খিদে পেয়ে গেছিলো তো রিমা মুসলি দিয়ে গেছে অল্প করে। এলজি থেকে যে রিপ্রেজেন্টেটিভ এসেছিলো ও ফোনেও একই কথা বলছিল কালকে, আজকেও একই কথাই, মানে ঢুকেও প্রথম থেকেই ওর ইন্টেনশন হচ্ছে এটা বোঝানো যে আমরা এতদিন যদি চালিয়ে এসে থাকি মেশিনটা ভুল চালিয়েছি, ভুলভাবে চালিয়েছি। আগে যারা ইনস্টল করে গেছে, যারা মেশিনের ডেমো দিয়ে গেছে তারা সব ভুল জানতো, ওরাই একমাত্র বা ওই ভদ্রলোকেরাই একমাত্র ঠিকঠাক জানে। কাজেই ও আমাকে বোঝাচ্ছে যে আপনি স্টিলের জিনিস তো ইউজ করতে পারেন না, স্টিল তো পরিষ্কার হয় না, স্টিলের কোনো ইউটেন্সিলস আমাদের আকাশ থেকে পড়ার মতো বিষয়। কেনার আগে অন্তত 1 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করেছি, টেস্টিং করেছি, বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন শোরুমে গিয়ে আমি স্পেশালি খোঁজ নিই। আমি কোনো জিনিস, এটা আমার হ্যাবিট, কোনো স্পেশাল জিনিস ঘরে যদি কিনি তার জন্য, এবং ছোটোখাটো কোনো জিনিসও কিনলে তার পিছনে একটা পড়াশোনার বরাবরই করে এসেছি, করে তবে কি কিনি। সেখানে তো আমি আর রিমা দুজনে মিলে মাথা লাগিয়েছি, কারণ একটা সাবস্টিটিউট কিনতে চলেছি। জেনারেলি কারোর ঘরে থাকে না, আজও নেই, কারোর ঘরে থাকে না। 100 জনের মধ্যে 100 জনের ঘরেই হতে পাবেন না, বিশেষ করে বাঙালিদের ঘরে। তা সত্ত্বেও আমি এত বড় রিস্ক নিয়েছিলাম, পরীক্ষা নিরীক্ষা করে কোম্পানির সঙ্গে কথা বলে, কেনার সময়ও অন্তত 10 বার কথা কনফার্মেশন নিয়ে তবে গিয়ে কিনেছিলাম। ইনস্টল করতে যারা এসেছিল তাদের কাছ থেকে পরিষ্কার লিখিতভাবে লিখে নিয়েছিলাম যে এইভাবে এই কোন কোন জিনিসগুলো ইউজ করা যাবে আর কোনগুলো যাবে না। এবং যে পার্টিকুলার কেক হয়, ওই এক ধরনের ওটার পরিষ্কার করা এক ধরনের ওয়াশিং মেটেরিয়াল, সেগুলো যেটা ওরা কিনতে বলেছিল সেগুলো তো কিনেছিলামই, তার থেকেও বেটার কোয়ালিটি জিনিস আমরা কিনেছি, সেগুলো ইউজ করছি আজ 5 বছর ধরে। তারপরে হঠাৎ করে সেই 5 বছর পরে যখন এটা খারাপ হলো, স্পেয়ার পার্টসগুলো চেঞ্জ করবে বলে নিয়ে গেল, তখনও এটা পরিষ্কার করছে দিব্যি, কোনো গন্ধ নেই। হ্যাঁ, কখনো কখনো মাঝে মধ্যে একটুখানি স্টেন থেকে যেত, সেটুকু ঠিক আছে, ইগনোরেবল। সেখানে ওরা বললো খারাপ আছে, এই সেন্সার খারাপ আছে, ওই সেন্সার খারাপ আছে, হাজারো জিনিস পাল্টে এত এক গাদা জিনিসপত্র পাল্টালো, আমার প্রায় 11,000 টাকার চুনা দিল। ঠিক আছে, চলো, ওটাও ব্যাপার না, এটাও ধরে নিয়েছিলাম যে 5 বছর পর তো চেঞ্জ হচ্ছে কোনো কিছু, চলো চেঞ্জ করে দিয়ে যাওয়ার পরে উল্টে নতুন করে নোংরা হচ্ছে, পরিষ্কার হচ্ছে না, গন্ধ ছাড়ছে। এক বাসনের ময়লা অন্য বাসনে লেগে যাচ্ছে, যে বাসন তুলনামূলকভাবে পরিষ্কার। কড়াইয়ের ময়লা কিংবা থালার ময়লা গ্লাসে লেগে যাচ্ছে। এখন সে এসে আমায় জ্ঞান দিচ্ছে, না এটা তো আপনারা ভুল করছে, স্টিল কিন্তু এই ডিশওয়াশারের জন্য নয়। বাও, অদ্ভুত কথা বলছেন তো। 5 বছর ধরে দিব্যি হচ্ছিল, কোম্পানি থেকে লিখিত নেওয়া, জেনে নিয়ে করা, কোম্পানির লোককে ডাকি তাহলে তারা কথা বলুক, তখন বলা তো, তখন হচ্ছে যে না স্টিলের কিন্তু পরিষ্কার হবে না, আপনি কিন্তু 100% রেজাল্ট পাবেন না। 100% রেজাল্টের কথাই নয়, প্রশ্ন হচ্ছে গন্ধ ছাড়ছে, পরিষ্কার হচ্ছে না, জলের স্পিড অন্যরকম আসছে, তার সাউন্ড অন্যরকম হচ্ছে। প্রথম দিন থেকে বলছি, যখন থেকে আপনারা সার্ভিস করে দিয়ে গেছেন, তখন দেখলো যে না পারছি না, ভাবছিল সার্ভ এক্সেল দিয়ে হয়তো পরিষ্কার করছি। যাই হোক, তখন দেখলো যে না পারছি না, তখন বলছে ঠিক আছে তাহলে মেশিনটা তাহলে একবার তুলে নেবো। মানে তুলে নেবেন মানে কী করবেন, আবার তাহলে চালিয়ে দেখুন। 21 দিন 22 দিন পরে আপনি মেশিন দিয়েছেন ফেলে রেখে, স্পেয়ার পার্টস আসেনি বলে। স্পেয়ার পার্টস যিনি এসে গেছে 20 তারিখে, তারপর আপনি 24 তারিখে ডেলিভারি করেছেন, 4 দিন আপনার কাছে রেখে দিয়েছেন, কারণ আপনি নাকি টেস্ট করে দেখছিলেন কী চালিয়েছিলেন। আমরা তো ব্ল্যাঙ্ক চালাই। ব্ল্যাঙ্ক চালাবেন কেন? আপনি ইউটেন্সিলস না দেখে সে জিনিসটা পরিষ্কার করছে কি করছে না, ইউটেন্সিলস ইউজ না করে আপনি পাঠালেন কী করে? আর এখন যে নিয়ে যাবেন, এখন কী করে আপনি চেক করবেন? আপনার কাছে ইউটেন্সিলস বলে না, আমাদের কাছে ইউটেন্সিলস থাকে না, তাহলে এখন নিয়ে গিয়ে কী করে টেস্ট করবেন? আর আপনি চলে যান কোম্পানিকে, যা বলার আপনি বলে রাখুন, আমি আপনার হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো, তারপরে ছাড়বো। কারণ আমি আপনাদের সঙ্গে কোনোভাবেই ভরসা করতে পারছি না, কারণ এটা আমি এলজির সঙ্গে কাজ করে এসেছি। আমার সমস্ত ঘরে আমার 5-6টা আইটেম সব করা এলজির প্রোডাক্ট, আমি এলজির প্রাইম কাস্টমার। এলজি আমাকে যেভাবে প্রতিটা আইটেমের সাপোর্ট দিয়েছে, ইভেন ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি, ওয়াটার পিউরিফায়ার, কারোর কোনো কমপ্লেন নেই। যেটা আপনাদের বাইরে থেকে করানো হয়, আউটসোর্সিং করে আপনারা করছেন, অথরাইজড ডিলার বলে, সার্ভিস সেন্টার বলে চালাচ্ছেন, সেখানে সমস্যাটা কী করে হবে? আপনাদের কথাবার্তার সঙ্গে বলার সঙ্গে রিলেশনের কোনো মিল নেই কেন? একজন এরকম কথাবার্তা বলছেন। চলো, এখানে অনেক তর্কাতর্কি হয়েছে। আলটিমেটলি আমি বলেছি আপনি চলে যান, আমি আপনার হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো। আমি এদের যে হায়ার অথরিটি তাকে ফোন করেছিলাম, সেও ফোন ধরছে না আজকে। আমি হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে লিখে রেখে দিয়েছি, যদি কল ব্যাক করে বা দেখে তো দেখবো, নাহলে আমি এলজি ফোরামে গিয়ে ডাইরেক্ট কমপ্লেন করবো। কারণ আমি আর ডিলারদের হাতে দেবো না, কোম্পানি ডাইরেক্ট এখানে এসে রিজলভ করবে ব্যাপারটাকে, তো ছাড়বো, নাহলে ছাড়বো। আমার 11,000 টাকা গেছে, এখানে এসে রিজলভ করতে পারে তো ভালো, নাহলে আমি এলজি বাদই দিয়ে দেবো। আর তার জন্য যা কথা কমপ্লেন করতে হয় সব করবো। তুমি ইউজলেস ভাবতে পারেন কখনো? 5 বছর ধরে কোম্পানি প্রোফাইলে বলে দেওয়া জিনিস, সেইভাবে সেই গাইডলাইন্স মেনে আমরা তার থেকে সুপিরিয়ার গাইডলাইনে কাজ করেছি, তো নিচে যাইনি, সেই গাইডলাইন মেনে কাজ করছি। প্রতিটা জিনিস পরিষ্কার ছিল, যখন থেকে ওরা ঠিক করে দিয়ে গেল খারাপ বলে, তারপর থেকে প্রবলেম। উল্টা আমায় জ্ঞান দিচ্ছে এসে 5 বছর পরে
যে না স্টিলের জিনিস তো এতে পরিষ্কার হয় না, এতে কী পরিষ্কার হয় বলে? শুধু গ্লাস পরিষ্কার করার জন্য আমি এত টাকা দিয়ে ডিশওয়াশার কিনেছি। গ্লাসের চামচ, গ্লাসের থালা, গ্লাসের বাটি ইউজ করব আপনার ডিশওয়াশার ইউজ করার জন্য? আছেন কোথায় আপনি? চলে যান, বলে দিয়েছি চলে যান, আমি কথা বলে নেবো। মাথা ব্যথা ঝাঁঝা করছে, কিছু তো একটা করতে হবে এদের এগেনস্ট, দিমাগ তো লাগাবোই। চলো, খিদে পেয়ে যায়, মাথা আরও গরম হয়ে যাচ্ছে। 9:15 বাজে। কিরে তোর ম্যাম চলে গেছে? পড়ানো গেছে? কি খাচ্ছিস? বানানা শেক। কি শেক? বানানা শেক। বানানা শেক। ও হ্যাঁ, এমনি তো কলা তো তুমি আবার গলা দিয়ে নামবে না। দুধ, কলা, চকলেট আইসক্রিম আর চকলেট সিরাপ। ওই জন্য তুমি চুম চুম করে মেরে দিচ্ছ, তাই তো? কলা আছে বলে খাচ্ছ না? কি মেনু? রুটি দিয়ে মাংস দিয়ে। মাংস নিয়ে ঝোল আলু দিয়ে ওই তাতেই হবে আর কি, পেট পাতলা বাঙালি, ঝোল দিয়েই চলে। আর আমার মাছের ঝোল। সাবাস। চলো 11টা বেজে গেছে, খেতে বসে গেছি জলদি জলদি ভদ্রলোকের মতো। সানডে তো তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য। কালকে আবার নতুন দিন, নতুনভাবে শুরু, স্কুল, পরীক্ষা, মার কাজ, ছোটাছুটি চলবে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। আর ওটা নিয়ে আর কথা বলে লাভ নেই, ওটা দেখছি কালকে কি বলে, ওরা রেসপন্স কি করে। বাকি এসব তো চলতেই থাকবে। কালকে আবার অফিসিয়াল কাজকর্ম ঝগড়াঝাটি নিয়ে পড়বো। কাল দেখা হচ্ছে নতুন দিন, নতুন ব্লগে। টাটা।